আরে না, আপনি হিসাব করবেন, আমার হিসাব করার টাইম নেই রে বাবা। 25, 26, 24, 25, 26। লেখেন বিরাম চিহ্নের অপর নাম কি? বিরাম চিহ্নের অপর নাম কি? বিরাম চিহ্ন, বিরাম চিহ্নের অপর নাম কি? বিরাম চিহ্নের অপর নাম, এটা আপনি পারবেন না। বিরাম চিহ্নের অপর নাম, বিরাম চিহ্নের অপর নাম কি? এটা এমনি বললে মনে থাকবে না। বিরাম চিহ্নের অপর নাম, বিরাম চিহ্নের অপর নাম কি? কই গেল সেই বইটা? ইয়েস, বিরাম চিহ্নের অপর নাম কি? আচ্ছা একটা জিনিস দেখেন, এখানে প্রস্রাব করিবেন, হ্যাঁ, না করিলে ড্যাশ ড্যাশ ড্যাশ, খুব খেয়াল করবেন। তাহলে এখানে পেশাব করিবেন, না করিলে 10 টাকার ফাইন। ও চেন খুলে কাজ শুরু করে দিছে, কারণ কি? না করলে জরিমানা হবে। তা আসলে ওর এখানে কী ছিল? একটা কমা ছিল। এখানে কমাটা না দেওয়ার কারণে লোকের মাস শুরু করছে, তখনকার চেন লাগানোর সময় আছে, কাজ শুরু হয়ে গেছে। তার মানে হলো এটা কি করলো এখানে বলেন তো? বিরাম চিহ্ন না, এটা লাইনটাকে সেট করে দিল না? তাই বিরাম চিহ্নের অপর চিহ্ন, আমি তো বললাম আমি মজার কথা বলবো, তো বিরাম চিহ্নের অপর নাম কি? সেট চিহ্ন। সেট করা মানে কেটে দেয়া, বাইসেক্ট করা, কোনো কিছু আটকে দেয়া। তাহলে এখানে বিরাম চিহ্নের অপর নাম কি? মুখস্থ করছেন সেট চিহ্ন, তাই কাহিনী কি জানতেন? মুখস্থ করছেন সেট চিহ্ন, ঠিক না? পরীক্ষা হলে গেলে মুখস্থ অন্যরকম থাকে, কিন্তু সেট আর বলে যাবেন না, নইলে পেশাব করবেন 10 টাকার ভাই, নইলে 2টা জুতার বাড়ি। এই শুনছেন না ছোটোবেলায়? আমার ছেলে মেয়ে কিন্তু বেশ অনলাইন দেখেন কী বলতেছে না, দেখেন ওরা আমার ক্লাসে খুব মজা পায়। হাসতে পেটে ব্যথা দিয়ে কালকে মেসেজ দিলে, কয় স্যার আমার হাসতে পেটের মধ্যে ব্যথা। আমাকে পেটের মধ্যে ব্যথা হোক, অন্য জায়গায় ব্যথা না লইছে, কয় স্যার কী বলেন? তাহলে এই একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এখান থেকে মনে থাকবে। বাংলা ভাষার জ্যোতিচিহ্নের প্রবর্তন কে করেন? জ্যোতিচিহ্নের ব্যবহার, হ্যাঁ, কে করেন বাংলা ভাষায়? জ্যোতিচিহ্নের ব্যবহার কে বলেন তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের অবদান কি বলেন তো? বিদ্যাসাগরের সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ একটা অবদান আছে। বিধবা বিবাহ প্রথা, কি প্রথা? কত সালে? বিধবা বিবাহ প্রথা কত সালে বলেন তো? 1829 সালে। বিধবা বিবাহ প্রথা কত সালে? 1829 সালে। এটার কাহিনী আপনি জানেন কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হলো যে সে খুব চালাক ছিল। তো যে সমস্ত মেয়ের ডিভোর্স হয়ে গেছে, হিন্দুদের সে সকল মেয়ের কিন্তু বিয়ে হইতো না। তখন সে প্রথম চালু করলো কি, যে বিবাহিত মেয়েকে কি করা যাবে? বিয়ে করা যাবে। তো সে আবার কোনো ঝামেলা দেয় নাই, তার ছেলেকে বিয়ে দিছে। কি সে না, মার খেলি তুই খা। তখন সমাজের একটা ঝামেলা ছিল না, পুরো সমাজ তার বিপক্ষে, কারণ বিবাহ করা যাবে না। এইটা আবার এটা কেন করতো? তার কারণ হচ্ছে যারা লর্ড ছিল তারা বিধবা মেয়েগুলোকে নিয়ে তার কাছে রাখতো, ওদের ভাগে কম পড়ে যায়, এদের এটা করা যাবে না, বিশেষ করে উচ্চ শ্রেণী যারা। তো এই জন্যে তার ছেলেকে দিয়ে প্রথমে বিধবা বিবাহ করাইয়া, সে প্রথমে দেখে ঝামেলা নেই, পরে নিজে করছে আর কি। তাহলে কি হবে? বিধবা বিবাহ এর সাথে যুক্ত। জ্যোতিচিহ্নের ব্যবহার, আগে কি জ্যোতিচিহ্ন কোনো কিছু ছিল না, ছিল এই যে ক ল, এই যে আকার দেয়া বা ওকার দেয়া, এগুলো ছিল না। আরবিতে নেড়া আরবি আছে না? নেড়া আরবি বোঝেন? ছেলেমেয়েরা আছে লাইন মতো, কয় স্যার এইটাই তো দরকার। লেখেন ইলেক বা লোপ চিহ্নের ক্ষেত্রে বিরতির পরিমাণ কতটুকু? ইলেক বা লোপ চিহ্ন, ইলেক বা লোপ চিহ্ন, ইলেক বা লোপ চিহ্নের ক্ষেত্রে বিরতির পরিমাণ কতটুকু? ইলেক বা লোপ চিহ্ন, ইলেক বা লোপ চিহ্ন। লেখেন এক্ষেত্রে থামার প্রয়োজন নাই, থামার প্রয়োজন নাই।
ইলেক বা লোপ চিহ্নের ক্ষেত্রে থামার প্রয়োজন নাই। ইলেক বা লোপ চিহ্নের ক্ষেত্রে থামার প্রয়োজন নাই। ইলেক বা লোপ চিহ্নের ক্ষেত্রে থামার প্রয়োজন নাই। আঠারোশো সালে আর 1856। 1829 সালে হলো না, এইটা বিধবা, 1829 বিধবা। এটা সতীদাহ মনে হয়। ঠিক করে নেন একটু। বিধবা বিয়ে হচ্ছে 1856। বিধবা বিয়ে হচ্ছে 1856 আর 1829 সতীদাহ প্রথা। একটু ঠিক করে নেন। সতীদাহ বুঝেন? ও থাকলে কি আপনার বিয়ে করতেন মেয়েরা? যদি তাহলে আপনার বিয়ে করতেন কিনা সত্যি কথা বলবেন। যদি আগের ওই প্রথা থাকতো যে স্বামীর সাথে স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হবে, তাহলে দরকার ছিল না স্বামী তুমি তোমার জায়গায় থাকো, আমি তোমার সাথে নাই। সতীদাহ প্রথা প্রদত্ত ছিল। আরে তখন কি মুসলমান ছিল নাকি? আপনি তো মরার ভয়ে বলতেছেন এটা। যদি এরকম হইতো যে সিস্টেম এরকম, তাহলে কি বিয়ে করতেন? সত্যি কথা বলবেন। আরে বাবা বিয়ে করতেন কিনা জিজ্ঞেস করছি আমি। যদি এরকম কাহিনী থাকতো করতেন কিনা? হ্যাঁ স্যার, আগে সতীদাহ প্রথা বিলোপ না করে বিধবা বিবাহ চালু হবে কিভাবে? আগে তো এটাতে বিলোপ করতে হবে, আগে তো অপশন ছিল না। লেখেন 6%, লেখেন 6% বার্ষিক মুনাফায় কত টাকার? 6% বার্ষিক মুনাফায় কত টাকার মুনাফা? 120 টাকা হবে। 6% বার্ষিক মুনাফায়, 6% বার্ষিক মুনাফায় কত টাকার? 6% বার্ষিক মুনাফায় কত টাকার? কত টাকার? 6% বার্ষিক মুনাফায় কত টাকার মুনাফা? 120 টাকা হবে। ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় কত টাকার? বার্ষিক মুনাফা 120 টাকা হবে। 2000 টাকা স্যার। কেমনে? স্যার ওই যে সূত্রে ফেলালাম। মনে রাখবেন যদি কত টাকা শব্দটা থাকে তাহলে পরীক্ষার সময় কী বের করতে হবে? টাকা আসল। যদি কখনো কত টাকার শব্দটা থাকে তাহলে কী বের করবেন? আসল। আসল হলো পি দ্বারা প্রকাশ করা হয়। পি হচ্ছে প্রিন্সিপাল। পি হচ্ছে কি? প্রিন্সিপাল। আমরা সূত্র কি জানি? আই ইন্টু 100 সমান পি এন আর। এই সূত্রে লেখেন আই ইন্টু 100 সমান পি এন আর। তাহলে অর্থাৎ পি সমান কি হবে? পি সমান হবে আই ইন্টু 100 ভাগ হচ্ছে এন আর। আই কত? 120 টাকা মুনাফা, সূত্রের 100, আর এন হচ্ছে সময় 1 বছর, সুদের হার 6। তাহলে কত হবে একটু দেখেন, 6 দিয়ে 12 মানে 20। তাহলে 20তে বুড়ি 2000 টাকা। হয়েছে? হয়েছে? তাহলে এখানে কোনটাকে একটু দেখেন। আই হচ্ছে কি? মুনাফা। আই হচ্ছে কি? মুনাফা। পি হচ্ছে কি? আসল। পি হচ্ছে আসল। এন কি? সময়। এন হচ্ছে সময়। আর হচ্ছে কি? সুদের হার। সুদের হার। একটু লেখেন আই হচ্ছে মুনাফা, আর হচ্ছে সুদের হার, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার বা সময়, আর পি হচ্ছে আসল। তাড়াতাড়ি লেখেন।
আমরা একটু রিয়াকশান ইউজ করে একটু শেয়ার করে দিই প্লিজ, একটু শেয়ার করে শেয়ার ডান লেখেন। ওকে, মুছে দিব। লেখেন প্রথম বন্ধনী। প্রথম বন্ধনী সাহিত্যের কি অর্থে ব্যবহৃত হয়? প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে? লেখেন প্রথম বন্ধনী। সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? প্রথম বন্ধনী বাংলা সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? প্রথম বন্ধনী এটি বাংলা সাহিত্যে মানে কি কাজে কি অর্থে ব্যবহৃত হয়? লেখেন ব্যাখ্যামূলক, কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার দরকার হলে সেটা প্রথম বন্ধনীর মাধ্যমে আমরা ব্যাখ্যামূলক অর্থ, ব্যাখ্যামূলক অর্থ লেখেন ব্যাখ্যামূলক অর্থ। প্রথম বন্ধনী হচ্ছে ব্যাখ্যামূলক অর্থ। লেখেন প্রথম বন্ধনী ব্যাখ্যামূলক অর্থ। প্রথম বন্ধনী ব্যাখ্যামূলক অর্থ কয়েকবার বলতে হয়, বললে মনে থাকে। যা এখান থেকে পড়বেন তা কেন বাসায় গিয়ে পড়া লাগবে বলেন? অর্থে ব্যবহৃত হয়। প্রথম বন্ধনী বাংলা সাহিত্যে ব্যাখ্যামূলক অর্থে ব্যবহৃত হয়। প্রথম বন্ধনী বাংলা সাহিত্যে ব্যাখ্যামূলক কাজে ব্যবহৃত হয়। হয়েছে হয়েছে, ঠিক আছে। তারপর লেখেন 1 টাকা হাঁস সুদে, মজার একটা কোশ্চেন। 1 টাকা হাঁস সুদে, 1 টাকা হাঁস সুদে 1 টাকার কত বছরের, কত বছরের সুদ 1 টাকা হবে? 1 টাকা হাঁস সুদে, 1 টাকা হাঁস সুদে, 1 টাকা হাঁস সুদে 1 টাকা করেন না বা খালি এই জন্য আপনাদের বিয়ে হয় না, শুধু উল্টাপাল্টা কথাবার্তা বলেন। আবার কয় জি স্যার, যা বলি তা কয় জি স্যার। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, গল্প করেন না। 1 টাকাই হবে তো স্যার। লেখেন ভালো করে, দেখেন আন্দোলন না ভাই। ওকে, তাহলে কি কি হবে? চাইছে কি এন এর মান, তাই তো? তাহলে আই ইন্টু 100 সমান কি পি এন আর। তাহলে অতএব কি লেখা যাবে? পি এন আর সমান আই ইন্টু 100। আর বের করতেছে এন, এন সমান কি হবে? আই ইন্টু 100 ভাগ হচ্ছে পি আর। আই কত? 1 টাকা, ইন্টু হচ্ছে 100, তারপরে 1 ইন্টু 1, তার মানে কি 100। তাহলে কত বছর লাগবে? 100 বছর। তহদিনে এই টাকার মালিক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি .com। তহদিনে ওই যে যার টাকা সে মরে ভূত হয়ে যাবে, তাই না? তাহলে কত বছরে, কত বছরে মানে কত সময়? তাড়াতাড়ি, কত বছরে মানে কত সময়ে? ডান ডান হলে মুছে ফেলবো। লেখেন an adverb does not modify, an adverb does not modify। সে কাকে মডিফাই করতে পারে না? অপশান এ ভার্ব, অপশান বি অ্যাডজেক্টিভ, অপশান সি অ্যাডভার্ব, অপশান ডি প্রোনাউন। An adverb does not modify, ওটাও আমার ভুল হয়েছে, এমও ডি হবে। মডিফাই, একটা অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে না? কি? স্যার প্রোনাউন। শোনেন একটা জিনিস বলি, আমরা জানি যে অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ কি বলেন?
সে নাউন বা প্রোনাউনের পিঠ চুলকায়। পিঠ চুলকানো বুঝেন? তার মানে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, সোজা কথা সে নাউনকে কী করে এক্সপ্রেস করে, লিপস্টিক লাগায়, লিপস্টিক তুলে ফেলে, যত রকম বর্ণনা নাউন প্রোনাউনের সব কাজ করে অ্যাডজেক্টিভ। এছাড়া বাকি সকল কাজ করে অ্যাডভার্ব। মনে থাকবে, বাকি সকল কাজ কে করে? তাইলে শুধুমাত্র এইটার কাজ করে অ্যাডজেক্টিভ, এই অধিকারটা অ্যাডজেক্টিভের, বাকি সব কাজ করে কে? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব ভার্বের দৈর্ঘ্য অবস্থা প্রকাশ করে। অ্যাডভার্ব নিজের পেট নিজে চুলকায় মাঝে মাঝে। নাউন প্রোনাউন সবগুলোর দৈর্ঘ্য সে প্রকাশ করে। সো অ্যান্সার হচ্ছে কি? প্রোনাউন। অ্যান্সার কি? প্রোনাউন। অ্যান্সার কি? প্রোনাউন। অ্যান্সার কি? প্রোনাউন। কারণ হচ্ছে যে সে শুধুমাত্র নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারে না। মডিফাই করা মানে তার সংক্রান্ত যাবতীয় তথ্য দেয়, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, সময়, কোথায়, কখন, কিসে, হ্যান ত্যান যা আছে গ্যাপ 14 গুছি সংবাদও দেয় হচ্ছে এই অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব থেকে একটা স্টার চিহ্ন দিয়ে লেখা রাখেন, অ্যাডভার্ব থেকে চাকরির পরীক্ষায় কোশ্চেন না থাকলে ওই কোশ্চেন অবৈধ থাকবেই, কোনো মাপ নাই। অ্যাডভার্ব থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসবেই, স্টার চিহ্ন দিয়ে রাখেন। ইংলিশে যদি 20টা কোশ্চেন থাকে তার একখান আপনি অ্যাডভার্ব থেকে পাবেন, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ থেকে পাবেন, আর অ্যাডভার্বিয়াল ক্লজ থেকে পাবেন। ফ্রেজ আর ক্লজের পার্থক্য নিশ্চয়ই আমরা বুঝি, ক্লিয়ার? আই হোপ দ্যাট ফ্রেজ আর ক্লজের পার্থক্য নিশ্চয়ই আপনি জানেন। কথা বলতে হবে কিন্তু, বলেন কি জানেন পার্থক্য? ফাইন, তাহলে কথা বলবো না, এটা সময় পাবো নাকি? দেখেন, ঢাকা একটা শব্দ না? এটা কি নাউন না? ইউনিভার্সিটি কি? স্যার প্রোনাউনের জায়গায় যদি স্যার নাউনও থাকতো স্যার, নাউন আনসার হইতো। ঢাকা কি নাউন? ইউনিভার্সিটি কি নাউন? বলেন, যা কিছু চোখে দেখি সব নাউন। চোখে আপনি কি কি দেখেন বলেন? হ্যাঁ, রাস্তা দিয়ে সুন্দর ছেলে যায়, হেঁটে দেখেন না, ছেলে কি হবে? চোখ বন্ধ করে থাকেন, এরকম করতে কত সুফি আল্লাহর ওলি। রাস্তা দিয়ে সুন্দর মেয়ে হেঁটে গেলে দেখেন না, তাহলে মেয়ে কি? তাহলে কি মেয়ে দেখেন না অন্য কিছু দেখেন? যা দেখেন সবই নাউন। জামা কাপড়, জুতা, হ্যান্ড ট্যান, স্যান্ডেল, মানে যা দেখার চেষ্টা করেন সব নাউন। তাহলে যা দেখেন সব নাউন। তাহলে এই দুই নাউন যখন এক জায়গায় বসবে, খুব খেয়াল করেন, এই দুই নাউন যখন ঢাকা ইউনিভার্সিটি এক জায়গায় বসবে, তখন প্রথমটা অ্যাডজেক্টিভ আর পরেরটা কি? নাউন। আর পুরাটা কি? ফ্রেজ। ঠিক আছে না? তাহলে ফ্রেজ হলো গ্রুপ অফ ওয়ার্ডস, যারা গ্রুপ অফ ওয়ার্ডস যারা একটা শব্দ নিয়ে কাজ করে। আর ক্লজ হলো পার্ট অফ এ সেন্টেন্স হুইচ কন্টেন্স ওয়ান ফাইনাইট ভার্ব অ্যান্ড ওয়ান কি? সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। দেখেন, শি ইজ দ্য গার্ল, শি ইজ দ্য গার্ল হু মেক মি ম্যাড, যে আমাকে পাগল বানাইছে। তাহলে আমার কোশ্চেন হলো কয়টা অংশ আছে? এটা একটা, এটা একটা, এইটা ডিপেন্ডেবল, রাইট? তাহলে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এইটা কি? প্রিন্সিপাল ক্লজ। ও স্বাধীন, সেকা দিয়ে গেছে গা, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ, ওইটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক তো? এখন দেখেন, এই হু সাবজেক্ট এবং সাথে একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা কি? একটা ক্লজ। তাহলে ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স হুইচ কন্টেন অন সাবজেক্ট অ্যান্ড অন ফাইনাইট ভার্ব। তাহলে এটা হলো সাবজেক্ট আর এটা হলো ফাইনাইট ভার্ব। একটু বেসিক নলেজগুলো রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, সময় পাই না তাই পড়াই না, নাহলে মোটামুটি সব সাবজেক্টে স্কোয়ার। আপনারা বোঝেন না এখন অনেকেই, এই জন্য মেসেজ লিখে দেন, স্যার দেরি হচ্ছে কেন আসতে। লিখেন না, লিখেন না, লিখেন না ভাই, আপনি কারে মেসেজ লিখে বোঝেন না ভাই, এটা আপনি বোঝেন না, তো মাল্টিন্যাশনাল পাবলিক। কিন্তু পরে কোশ্চেনে যাই আমরা, হ্যাঁ, কিন্তু আমি রিপ্লাই করি, আমার দরকার হলে রিপ্লাই করি কিন্তু আমি, হ্যাঁ। আমি ওরে বলছি 3 মাসে ব্যাংকের বানাবো ইনশাল্লাহ। কালকে সন্ধ্যেবেলা আসবেন 6টার সময়। সন্ধ্যেবেলা রাফসান স্যার কথা বলবে 1 ঘন্টা। কালকে সন্ধ্যেবেলা না, আপাতত প্রাইমারি পরীক্ষা আসবেন কোন থেকে? সন্ধ্যেবেলা রাফসান স্যার 1 ঘন্টা কথা বলবে আপনাদের সাথে। 1 ঘন্টা কথা বলবে হচ্ছে যে ব্যাংকের কী কী আসে, আর আমি 30 মিনিট কথা বলবো কেমন চুরি করে ব্যাংকার হওয়া যায়, মানে কত দ্রুত চাকরি পাওয়া যায়। হ্যাঁ, এটা আসতে হবে ক্লাসে, কারণ আপনার রাইটিং সেকশন, ক্রিটিক্যাল রিজনিং, পাজল, ট্রান্সলেশন, তারপরে ওই অনার্স সাবজেক্ট, এগুলো পিন পয়েন্ট কোথায় কি বুঝতে হবে। তো সে 1 ঘন্টা ক্লাস দেওয়ার পর আমি 30 মিনিট বয়ান দেবো, তারপর প্রাইমারি ক্লাস দিব 7:30 থেকে 10টা পর্যন্ত। কালকে প্রাইমারি ক্লাস দিব, শেষ ক্লাস তো কালকে, পরের দিন ক্লাস দিব না। ওকে, আশা করি আসবেন ইনশাল্লাহ। একটু বন্ধু থাকলে ধরে নিয়ে আসবেন অবশ্যই। ওকে, তারপর লেখেন কমা কোথায় বসে।
ইংলিশ হবে কালকে। লেখেন কমা কোথায় বসে, কমা কোথায় বসে, কমা, কমা কোথায় বসে, লেখেন কমা কোথায় বসে, কমা লেখেন কমা কোথায় বসে, কমা কোথায় বসে, লেখেন সম্বোধন ক্ষেত্রে, সম্বোধন, তাই না বলেন? জি স্যার। নূর তুমি আমার জান, তার মানে কি হয়েছে বলেন তো? শিরিনের জামাইয়ের নাম কি? তাহলে সম্বোধন করছে না? কি বসাইছে? ও জানে গেছেন কোন দিকে? জীবনও জান বলছিলেন নাকি? বলছেন কখনো? দিনে বলার কাজ হয়? দেখছে মিথ্যা কথা বললো। তাহলে কাউকে সম্বোধন করার ক্ষেত্রে কমা ব্যবহার করা হয়, মনে থাকবে? কোনো আমরা বলি না ভাই একটু শুনে যান, ভাইয়ের পরে কি কমা দেই না? ওহে পথিক একটু দাঁড়াও, কমা দেই না? তাহলে সম্বোধনের ক্ষেত্রে কি হবে? কমা পড়বে। সম্বোধনের ক্ষেত্রে কি হবে? কমা পড়বে। সম্বোধনের ক্ষেত্রে কি হবে? পারা যাবে তো? সম্বোধনের ক্ষেত্রে কমা পড়বে। সম্বোধনের ক্ষেত্রে আশা করি পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ 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 আসবো, সবই আসবো, আমার সময় আছে কালকে এখনো। এমন করেন কোন দুঃখে আমি কি বাদ কি অধিকাংশ কোশ্চিনে পরীক্ষা আসবে, দেখেন অধিকাংশ কোশ্চিনে পরীক্ষা আসবে। আমার খুঁজে পাওয়া যাবে। আর রহমত করলে আমি কি আপনারা বেঈমান বলছি? দেখ কত খারাপ চিন্তা করছেন। আমাকে সরকার কত কিছু দেয় আর আপনি আমি বলে দেখি যে আপনি কতদূর যান। লেখেন এইটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। লেখেন শতকরাবার্ষিক কত হার সুদে, স্টার চিহ্ন দেখেন, এই অঙ্ক পরীক্ষা আসবে। শতকরাবার্ষিক কত হার সুদে, স্টার চিহ্ন দেন, এই অঙ্ক পরীক্ষা আসবে প্রাইমারিতে ইনশাল্লাহ। লেখেন শতকরাবার্ষিক কত হার সুদে। ছেলেমেয়েরা কিন্তু খুব মজা পাইছে, ওরা আবার জিজ্ঞেস করছে নূর কেডা? এটা শাহানুর না, খালি নূর রে, শয়তান পোলাপান, বুঝছেন? হ্যাঁ একদম লিখছে স্যার খালি নূর নাকি শাহানুর। লেখে না, আমার লোক আছে, এরকম লাইনের লোকজন বহুত আছে। শতকরাবার্ষিক কত হার সুদে, শতকরাবার্ষিক কত হার সুদে, পোলাপান দুষ্টু না। শতকরাবার্ষিক কত হার সুদে, কত হার সুদে, শতকরাবার্ষিক তাড়াতাড়ি 10:30 ক্লাস আছে একটা আবার। শতকরাবার্ষিক কত হার সুদে কোনো আসল সুদে মূল্যে দ্বিগুণ হবে। কত হার সুদে কোনো আসল 10 বছরে সুদে মূল্যে দ্বিগুণ হবে। সুদে মূল্যে 3 গুণ, লেখেন সুদে মূল্যে 3 গুণ হবে। কত হার সুদ মানে কি বের করতে বলছে? সুদের হার, সুদের হার বের করতে। কত হার সুদে কি আর বের করতে বলছে? আর বের করেন দেখে, পারবেন আপনি, করেন। সুদের হার আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, তাতে করেন। না এমসিকিউ দিয়ে কুলপান না, আবার লিখিত খুঁজে দেন। ওরে বাবা প্যাঁচ লাগায় না তো কিসের লিখিত পরীক্ষা হবে? না না এটা হ্যাঁ পিলের ভাইবা, তাই হিসু করে দিবেন, তাই হিসু করে দিবেন, তাতে করেন। তাতে করেন, পারবেন। আচ্ছা একটু লেখেন, খুব মজার একটা শর্টকাট শিখবো এবং এই ধরনের এই গুণ থাকলে ম্যাথ করতে লাগবে 5 সেকেন্ড। এই যদি গুণ থাকে তাহলে 5 সেকেন্ড লাগবে। লেখেন সময়, লেখেন সুদের হার আর সমান সুদের হার
সুদের হার আর সমান লেখেন গুণ মাইনাস 1, গুণ মাইনাস 1 ইন্টু হলো 100 ভাগ হলো কি সময়। গুণ মাইনাস 1 কয় গুণ বলছে? 3 গুণ। তাহলে 3 মাইনাস 1 হবে, 3 মাইনাস 1 ইন্টু 100 ভাগ সময় কত? 10 বছর। শূন্য ক্যান্সেল মানে 20%। কি মজা তাই না? 3 মাইনাস 1 ভাগ সময় আসছে 10 কি বোঝা যায়? হ্যাঁ, একটা জিনিস দেখেন, সেটা হলো যে ওই একবার আমার বাজারে একটা ম্যাথের বই ছিল, তুলে নিয়েছি আমি। তো এক মেয়ে জিজ্ঞেস করছে, হার এটা কিসের হার, সুদের হার নাকি মদের হার? দন্তস্বর ম একরকম না? কত বড় হার আমি চিন্তা করছেন? ওই এখনও বোঝে না টিউবলাইট, দেখছেন? এ হবে কিছু ওরা দিয়ে। তা আমি বললাম আমি এখন ব্যস্ত আছি, পরে বলে দেবো নি। কি শয়তান, বুঝতে পারছেন? কি কোশ্চেন জিজ্ঞেস করছে বুঝতে পারছেন? কয় স্যার কিসের হার এটা? শয়তান মানে ইবলিশ ফেল। একটু পড়েন তো, কতটুকু জিনিস পড়েছে একটু পড়েন তো এটুকু। বলতে বলবো তারপর লেখেন রাজস্বী। স্যার রাজস্বী, রাজস্বী শব্দটির ব্যাস বাক্য। রাজস্বী শব্দটির ব্যাস বাক্য, রাজস্বী, রাজস্বী শব্দটির ব্যাস বাক্য, রাজস্বী। এটার ব্যাস বাক্য কি হবে? রাজস্বী শব্দটির ব্যাস বাক্য কি হবে? শুনে দেন। কি? রাজস্বী শব্দটির ব্যাস বাক্য কি? রাজস্বী রাজা যোগ ঋষি। লেখেন যিনি রাজা তিনি ঋষি, যিনি রাজা তিনি ঋষি। কোন সমাস? হ্যাঁ, সি সি সি। স্যার বাংলা ভাষা তো কঠিন। কিসের কঠিন? কিচ্ছু না, আমাদের শিশুটা যে সুন্দর ক্লাস নেয়, যে সুন্দর ক্লাস নেয় শিশু স্যার। ক্লাস অনলাইনে ক্লাস করেন না তো, পাবেন কোত্থেকে? তো ভালো না লাগলে বসে থাকেন। অনলাইনে ঢুকলেই স্যার এসে চলে গেল। কিসে? স্যার এই যে প্র্যাকটিক্যাল করতে আছে কত সুন্দর। অফলাইন ক্লাসে ভালো লাগে। পুরো কিছু না জিনিস করা যায় অনলাইন। জীবনে কত কিছু ভালো লাগে, সব কি পাইছেন? ওকে, তাহলে যিনি রাজা, একটা জিনিস দেখেন, এটা 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 কি বলেন তো? ব্যাস বাক্য। একটুখানি একটু সবক দিয়ে দিই, সেটা হলো যে একটু লেখেন সমাস মানে হচ্ছে পদের প্রাধান্য। সমাস হচ্ছে পদের প্রাধান্য। সমাস হচ্ছে কি? লেখেন সমাস হচ্ছে পদের প্রাধান্য। একটুখানি দুই সেকেন্ড বলে দিই, তাহলে সুবিধা হবে না। সমাস হচ্ছে কি? পদের প্রাধান্য। পদ, পদ বুঝেন তো? মানে একটা বাক্যের মধ্যে ছোটো ছোটো যে শব্দ থাকে, প্রত্যেক শব্দকেই পদ বলে। তাহলে পদের প্রাধান্য কেমনে একটু দেখি। পদের প্রাধান্য একটু দেখি। তাহলে আমরা জানি, যেমন দেখেন যে মা বাবা, মা বাবা কি? মা ও বাবা না? কয়টা পদ আছে? দুইটা। এটাকে বলা হয় পূর্বপদ, এটাকে বলা হয় কি? পরপদ। তাহলে কয়টা অংশ? দুইটা অংশ। তাহলে এখানে তিনটা ঘটনা ঘটবে। কি কি? সেটা হলো যে প্রথম কথা, পূর্বপদের প্রাধান্য পাবে। পূর্বপদ মানে এই পদের প্রাধান্য পাবে। পূর্বপদ প্রাধান্য পালে সেটা হলো অব্যয়ভাব সমাস। যেমন উপবন, বনের সমীপে, উপবন পূর্বপদের প্রাধান্য পায়, তাই উপবন একটি অব্যয়ভাব সমাস। তাহলে কি হলো? পূর্বপদের প্রাধান্য পাইলে কি? সেটা অব্যয়ভাব। বলেন একটু, জবানটা খুলেন ভাই আবিদ।
পূর্বপদের প্রাধান্য পেলে এখন কোশ্চেন হলো স্যার এখানে পূর্বপদের প্রাধান্য কেমনে পাইছে, তাই না? আমার কোশ্চেন হলো উপজেলা একটা শব্দ লেখেন, উপজেলা। উপজেলা একটু দেখেন, জেলা বলে কোনো সমস্যা ছিল না, যেই উপশব্দটা যুক্ত হয়েছে সেই জায়গাটা ছোট হয়ে গেছে না? আগে এরকম করে জেলা এরকম বড় একটা জায়গা ছিল, এ 4 ভাগ করে দিয়েছেন, 4 ভাগ করলে প্রত্যেকের নাম এখন উপজেলা। তাহলে এই উপশব্দটা বসার কারণে জেলা ছোট হয়ে গেছে না? নাকি উপ ছোট হয়েছে নাকি জেলা ছোট হয়েছে? তাহলে কার প্রাধান্য? উপ। কোন পদ? পূর্বপদ। কি সমাস? কি ভালো লাগে না? তাহলে যে ক্ষেত্রে দেখবেন পূর্বপদের প্রাধান্য পাবে সেটা কি হবে? অব্যয়ভাব সমাস। যে ক্ষেত্রে দেখবেন পূর্বপদের প্রাধান্য এটা অব্যয়ভাব সমাস। তারপর যদি উভয় পদের প্রাধান্য পায়, উভয় পদ, উভয় পদ, তাহলে কি হবে? উভয় পদের প্রাধান্য যদি পায় সেটা আবার দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব। যেমন দেখেন মা বাবা, কি মা ও বাবা, তাহলে দেখেন মা বাবার মধ্যে কোনো পার্থক্য করা যায়? মা ছাড়া বাবা না, বাবা ছাড়া মা না, তাহলে 2 পদের প্রাধান্য পেলে কি হবে? দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্বর কিন্তু আবার ভাগ আছে, 100 দ্বন্দ্ব, অলোক দ্বন্দ্ব, এ ভাগ আছে, সময় পাবো না। তাহলে তাহলে উভয় পদের প্রাধান্য পেলে কি হবে? দ্বন্দ্ব সমাস। পূর্বপদ হলে অব্যয়ভাব সমাস। যদি মানে কোনো পদের প্রাধান্য না পেয়ে তৃতীয় পদের প্রাধান্য পায়, কোনো পদের প্রাধান্য না পেয়ে, কোনো পদের প্রাধান্য না, তৃতীয় কোনো পদের প্রাধান্য পেলে সেটা হলো বহুব্রীহি সমাস। যদি কিনা এমন হয় তৃতীয় কোনো পদের প্রাধান্য পায় সেটা হলো বহুব্রীহি। উদাহরণে কিন্তু বহুব্রীহি, বহুব্রীহি আছে যার। তাহলে হ্যাঁ, যদি কিনা আমরা আরও সময় পেলে আরও ক্লিয়ার করি, তাহলে কোনো পদের প্রাধান্য পাবে না, পূর্ব না, পর না, তৃতীয় কোনো জিনিস প্রকাশ পাবে সেটা হবে কি? বহুব্রীহি সমাস। কটা শিখলাম? 3টা। কি কি? পূর্বপদ অব্যয়ভাব, পরপদ কি বলে উভয় পদ দ্বন্দ্ব। যদি উভয় পদের কোনোটা না তাহলে কি হবে? বহুব্রীহি সমাস। আর যদি পরপদের প্রাধান্য পায়, পরপদের প্রাধান্য পাইলে 3টা লেখেন। দ্বিগু কর্মধারায়, আর কি? তৎপুরুষ। কি হবে? পরপদের প্রাধান্য পাবে। দ্বিগু মানে কি? সংখ্যা বোঝাবে, তবে ব্যতিক্রমগুলো কিন্তু পরীক্ষায় আসে। যেমন চৌচালা, 4 চালের সমাহার, এটা চৌচালা বলতে ঘর বোঝায়, 4 চাল বোঝায় না, তাই এটা কিন্তু আবার দ্বিগু সমাস না, বহুব্রীহি সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি। আবার বলবো, যেমন দ্বিগু সমাস পঞ্চবটি, সমাহার, এটা কিন্তু হচ্ছে পঞ্চবটি দ্বিগু কি দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, ঠিক আছে। বাট পঞ্চগড় দ্বিগু সমাস না, কারণ পঞ্চগড়ের সমাহার, পঞ্চগড় একটা জেলা বোঝায়, গড় বোঝায় না, এটা কিন্তু আবার সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে আমরা কর্মধারায় বলতে কি বুঝবো? সেখানে কি থাকবে? তুলনা থাকবে, তুলনা। তুলনা। একটা জিনিস মনে রাখবেন, এ যাবৎ যত সমাস পরীক্ষা আসছে তার 80% আসছে কর্মধারার সমাস থেকে। তাহলে বোঝা গেল এই পরীক্ষার সমাসটা কর্মধারায় আসবে। প্রাইমারি পরীক্ষার শুক্রবারের সমাসটাও কি কর্মধারা আসবে। খুশি হয় না? কত কমাই দিলাম পড়া, কর্মধারা আসবে। যদি উত্তর খুঁজে না পান তাহলে এখন মা বাবা আসলো, কর্মধারা লাগাই দিবেন। জীবনও শেষ, যৌবনও শেষ। বলছেন না? মানে মা বাবা আসলো, ছেলে মেয়ে আসলো, দম্পতি আসলো, তাহলে হবে হাট বাজার। কি হবে? তাই দ্বন্দ্ব সমাস হবে না? এখন ওইখানে মারি দিলেন যা আসে কর্মধারায়। তাহলে আমরা কি কয় মিনিট? 10 মিনিট লাগছে দেখেন তো সমাস শিখাইতে। বিয়ে তো ওই কারণেই হয় না। তাহলে কি দেখলাম? পূর্বপদ হলে কি? অব্যয়ভাব। পরপদ হলো 3টা, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারা। কর্মধারা তাহলে তুলনা বোঝাবে। যেমন কর্মধারা সব কয় প্রকার? 5 প্রকার। দেখেন সাধারণ কর্মধারায়, সাধারণ কর্মধারায়, তারপর কি? উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, মধ্য পদলোপী কর্মধারায়, আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 2 3 4 আরেকটা আছে। তো এখন
মন খারাপ করলে হবে না, এ তো আমি একদিনে পড়াচ্ছি এরকম হচ্ছে, আমরা যদি ধরে পড়াইতে পারতাম তাহলে এত কঠিন লাগতো না। তাহলে এই 5টা পড়তে হবে, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রূপক কর্মধারা। হে বই দেখতে আসো, না স্যার ছবি তুলতে ছবি তোলেন, রূপক কর্মধারা, তা কত কিছু আছে মাথার মধ্যে, তাহলে কি এই দুটো আসে। আচ্ছা, এর প্যাচ লাগবে না। আচ্ছা, এটা হলো নাউন প্লাস অ্যাডজেক্টিভ, আর এটা হলো নাউন প্লাস নাউন, উপমিত। নাউন প্লাস নাউন, তাহলে আমারে বলেন নীল আকাশ উপমান নাকি উপমিত? বলেন। নীল আকাশ, বুঝায় না স্যার, নীল আকাশ। উপমান। প্রথম কথা, এটা কোন সমাস হবে? কর্মধারা। আরে পরে কর্মধারায় হবে। ভাই শুনেন, কেন কর্মধারা হবে? উভয় পদে একজন ভদ্রমহিলা সুন্দর একটা শাড়ি পরে আছে, শাড়ির গুরুত্ব বেশি না মহিলার গুরুত্ব বেশি? শাড়ির গুরুত্ব স্যার। হ্যাঁ, পাগল হয়েছি, শাড়ি তো খেতার গায়ে লাগানো থাকে দোকানে, তখন ওর দাম বাড়ে। কথা বলে। শাড়ির দাম বাড়ে। হ্যাট, শাড়ি একটা পরা থাকলে সুন্দর তো হইতে হবে, দেখবে শাড়ির আবার জানালা খোলা আছে কিনা। ধ্যার, স্যার একটু বাইরে যাচ্ছি। যা, শাড়ির জানালা খোলা বোঝেন নাই? তোরা যে কি মানুষ, শাড়ি পরছে অর্ধেক খালি অর্ধেক ভরা, এখানে পেট খালি পিঠ খালি, জানালা খোলা, কিচ্ছু বোঝে না পোলাবাই নিয়ে। তার মানে কি হলো, ঘটনা কি ঘটলো বলেন তো? তাহলে শাড়ির গুরুত্ব বেশি নাকি মানুষের গুরুত্ব বেশি? মানুষের গুরুত্ব। তাহলে এখানে আকাশের গুরুত্ব বেশি নাকি নীলের গুরুত্ব বেশি? আকাশে। তাই কোন পদ এটা? আস্তাগফিরুল্লাহ। এখানে নিশ্চিত পরে আছে কয় পূর্বপদ, তাহলে এটা নিশ্চিত পরপদ। তাহলে পরপদের প্রাধান্য কি হবে? হয় দ্বন্দ্ব, নাকি হয় দ্বিগু, না হয় কর্মধারায়, না হয় তৎপুরুষ হবে। তৎপুরুষ থাকলে হলে তার ফরজে আইন বিভক্তি থাকবে। এর বিভক্তি আছে? হাগল নাকি? বিভক্তি নাই তো, তাহলে জীবনও কি না এটা তৎপুরুষ সময় না 4 তালাক। তাহলে হয় আবার সংখ্যা আছে, তাহলে অবশ্যই কর্মধারায় সমান। প্রথম কথা। এখন কোশ্চেন হলো নীল কি? এই আকাশটা নাউন কনফার্ম, নীল কি? কারণ কি? না, তার জন্ম হয়েছে রং থেকে বাবা, তার জন্ম কি? রং থেকে। রং হলো নাউন, তা কি রং? নীল রং, তাই ও অ্যাডজেক্টিভ। এরকম সুন্দর করে কেউ বলে দিছে কখনো? আবার ক্লিয়ার করি, দেখবেন ওর আব্বা আছে কিনা। আকাশের কোনো আব্বা আছে? আকাশ তো আকাশই, তাই ও নাউন। কিন্তু রঙের নীলের আব্বা আছে, নীলের আব্বার রং কি? রং নীল রং, লাল রং, কালো রং, কালা পাড়া, সাদা পাড়া, তাহলে কি হবে? ওইটা কালারটা হলো অ্যাডজেক্টিভ, এই রংটা হলো নাউন। আর যে রং সেটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ কি হবে? উপমান। তা নীল আকাশ হবে উপমান কর্মধারায়। কঠিন নাকি? এই যে এইটা হলো গুরুত্বপূর্ণ সহজ জিনিস। তাহলে আমরা সমাজ পড়ে ফেলতে 10 মিনিটে, দেখছেন চলে যাওয়ার সময় হলো নাকি? 9:37 লোকজন মারবে আমারে। স্যার 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 এইভাবে আসলে উঠাইতে পারবো না, আপনি যেভাবে উঠা লাগবে না। আর দেখেন তো কত কিছু এক জায়গায় করে এনে দেয়। প্রত্যেকটা টপিক 20 মিনিট করে সময় দিবেন, আমি লাইন করে দিব। প্রত্যেকটা টপিক এরকম এনে দিব, এবং আপনি দৌড়াবেন সমাজ পাওয়ানোর পর দেবে কিরি এত সহজ জিনিস। বেসিক জিনিসগুলো মাথায় না থাকা না, হুদায় পড়েন মনে থাকে না। আচ্ছা, রূপক কর্মধারা একটু বলি। দেখেন, বিষাদ সিন্ধু, খুব খেয়াল করবেন। বিষাদ সিন্ধু, আমি দুষ্টামি করে বলছি, এটি হলো পুরুষ, রূপক হলো পুরুষের জন্য। কারণ কি? মেয়েদেরকে পটাইতে হলে এরকম তেল মারা লাগে না, খুবই সুন্দর, কিরকম বাঁশির মতো সুন্দর হয়। কখনো নাক বাঁশির মতো? কথা বলতে হবে কিন্তু, বড় লাগে, নাহলে উপায় নাই, সব প্রজেক্ট ভেসে যাবে। তার মানে যখন দেখবেন রূপক কোনো কিছু বলতেছেন যেটা সত্য তো নাই, সেটা রূপক কর্মধারায়। এবং রূপক বলতে গেলে তুলনা করা লাগবে। তোমার চোখ কিসের মতো? এক কথা দেখি, হ্যাঁ, পরীর মতো। তো কিসে ভরে? আরে নিশ্চয়ই বলছে তো একদিন কখনো, শুনছেন বলছে কি না? সে নাই চলে গেছে ক্লাস থেকে। তাহলে একটু দেখেন তো ঘটনা কি ঘটলো। তাহলে ঘটনা কি ঘটছে না? রূপক মনে থাকবে। আচ্ছা, এখন দেখেন অধর পল্লব কি সমাস বলেন? অধর পল্লব দেখি পারেন কিনা লেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। অধর পল্লব পরীক্ষা এটা আয়ও পড়তে পারে। স্যার কর্মধারায়
আরে কর্মধারা তো বুঝছি, কর্মধারা তো অবশ্যই, কারণ অধর মানে কি বলেন? অধর মানে ঠোঁটে পুরুষের বড় অস্ত্র, না সরি মেয়েদের বড় অস্ত্র, এটা পাতা। বলছো তোমার পাতা কি বল, তোমার তোমার ঠোঁট কিসের মতো? পাতার মতো। এটা সত্য কথা বলেন, মিথ্যা কথা না? অধর পল্লব কি সময় এটা? উপমিত কর্মধারায়। তাহলে উপমিত মনে রাখার পথ হলে দেখেন এখানে অবশ্যই নাউন প্লাস নাউন থাকবে, আর জিনিসটা থাকবে মিথ্যা কথা। মিথ্যা থাকলেই সেটা হলো উপমিত কর্মধারা। জীবনে কোনো বইতে পাইছেন? আমি তো প্রথমেই বলছি স্যার, যে স্কুলেই এইভাবে কেউ শেখায় না। হ্যাঁ, আমাকে 10 মিনিট কোনো স্কুলের টিচার ছেড়ে দিবেন, 15-20 মিনিট ছেড়ে দিলে ও সমাজ ক্লিয়ার। তাহলে কি মজার কিনা বলেন? তাহলে পারা যাবে তো? তাহলে মোটামুটি আমরা এই কয়েকদিনে যতটুকু পড়ছি আলহামদুলিল্লাহ, এটা আপনার কালকে রিভিশন দিয়ে ফেলবেন, দিয়ে রাত্রে 7:30টার দিকে আপনার সাথে ক্লাস আছে, 7:30টায়। কালকে 7:30টায় পাব জি। না এটা আমি পারবো না, এই সময় নেই আমার। হালকা হোক আর পাতলা হোক কোনো কিছুই পারবো না, এইটা পারবো না, এই সময় নেই। আমি শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াই দেবো। তাহলে কালকে 6টার সময় 6 PM একটু লেখেন, কালকে 6টা ব্যাংক জবের ফ্রি ক্লাস। আপনারা যারা আছেন আপনারা আসবেন না, কারণ আপনাদের সাথে এটা প্রাইমারি ক্লাস না, ব্যাংক জবের ক্লাস। বন্ধু থাকলে একটু পাঠাবেন, যদি সুযোগ থাকে কেউ ব্যাংকে ক্লাস করতে চায়। 6টায় আপনাদের ক্লাস 7:30টায়, 7টায় প্রাইমারি ক্লাস। কালকে নতুন মানুষজন পাবেন 7:30টায়। হ্যাঁ, লোকজন আরও প্রাইমারি অথবা NTSC অথবা 11 থেকে 20। শুরু করছি মাত্র, শুরু বিজ্ঞাপন শুরু। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন সবাই, সালাম। অনেক মজা পাইছেন না?